Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. A platform meant for learning better English in a simple but comprehensive manner. আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। সহজ, সরল কিন্তু বিস্তৃত এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে আজ আমাদের টপিক ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন। এর আগে প্রোনাউনের সিরিজে আমরা পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এই সমস্তগুলো পড়েছি। আজ আমরা পড়ব ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে ইন্টারোগেশন মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ। ইন্টারোগেশন মানে জিজ্ঞাসাবাদ, তার থেকে এসেছে ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নসূচক, প্রশ্নবোধক, যার থেকে বোঝা যায় যে হ্যাঁ একটা প্রশ্ন করা হচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? When interrogative pronouns are used, interrogative pronouns are used to ask questions. আমরা প্রশ্ন করবার জন্য ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ করে থাকি। ইন্টারোগেটিভ প্রোনাউন রিপ্লেস করে একটি নাউন বা নাউন ফ্রেজকে, যেটা সম্বন্ধে আমরা কথা বলছি। আমি আমার এই কথার অর্থটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তার আগে জেনে নাও যে মোস্ট কমন যে পাঁচটা ইন্টারোগেটিভ প্রোনাউন আছে তারা হলো হু, হুম, হুজ, হোয়াট অ্যান্ড হুইচ। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হোয়াট অ্যান্ড হুইচ, আমরা এদের প্রত্যেকের ব্যাপারে সেপারেটলি আলোচনা করব। এবং এই যে আমি টেবিলটা বানিয়ে রেখেছি, এই টেবিলটা এখনই তোমরা বুঝবে না, যখন আমি প্রত্যেকটা ব্যাপার এক্সপ্লেন করব, দেন দ্য টেবিল উইল বি ড্যাম ক্লিয়ার। ঠিক আছে? নাও ইন্টারোগেটিভ প্রোনাউন্স, যে হু আছে না, যে হু, ইন্টারোগেটিভ প্রোনাউন্স হু, লেট আস ডিসকাস অ্যাবাউট হু। এবারে ইন্টারোগেটিভ প্রোনাউন হু, এই হু এর অর্থ কি সেটা আমাদের প্রথমে জানা দরকার। হু এর মানে হচ্ছে বাংলায় কে বা কারা। এটা হচ্ছে আমরা যখন ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ছি তখন হু এর মানে কে বা কারা। আমরা যখন রিলেটিভ প্রোনাউন পড়ব তখন এই হু এর মানে হবে যে বা যারা। তো এখন আমরা এটা পড়ছি না, এখন আমরা এই হু, কে বা কারা এটাকে স্টাডি করছি। এবারে ধরো একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সকে যদি আমি একটা কোশ্চেন করি এবং কোশ্চেন করার পরে যদি উত্তরটা সাবজেক্ট হয়, অর্থাৎ সেই সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে আমরা কোশ্চেনটা হু দিয়ে করতে পারি। ক্লিয়ার হলো? একটি সেন্টেন্স, যে সেন্টেন্সকে আমি যদি একটি কোশ্চেন করি এবং তার উত্তরটা যদি সাবজেক্ট হয়, তাহলে আমরা হু দিয়ে কোশ্চেনটাকে করতে পারি। কিরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বলল শি ইজ অ্যারেঞ্জিং দি পিকনিক। ঠিক আছে? সে অ্যারেঞ্জ করছে বা বন্দোবস্ত করছে পিকনিকের বা বনভোজনের। সে বনভোজনের বন্দোবস্ত করছে। এবারে দেখো এখানে সাবজেক্টকে দেখো, তোমরা জানো যে সাবজেক্ট হলো, আমি যখন সাবজেক্ট প্রোনাউন পড়িয়েছিলাম, সেই সাবজেক্ট প্রোনাউনে তোমরা পড়েছিলে আই, হি, শি, ইট, উই অ্যান্ড দে, এগুলোকে বলে সাবজেক্ট প্রোনাউন। আর অবজেক্ট প্রোনাউন কাকে বলে? মি, হিম, হার, আস অ্যান্ড দেম। এবারে
এখানে দেখো এই যে সি একটা সাবজেক্ট প্রোনাউন, মানে এই যে সিটা রয়েছে, এবার আমি যদি এমন একটা কোশ্চেন করি যদি তার উত্তরে সি হয় অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন হয়, তাহলে উইল বি এবল টু আস্ক আ কোশ্চেন উইথ হু। যেমন আমি যদি বলি সে পিকনিক অ্যারেঞ্জ করেছিল, প্রশ্ন হলো কে পিকনিক অ্যারেঞ্জ করেছিল, এই কে, বা হু অ্যারেঞ্জড দি পিকনিক, কোশ্চেন হলো হু অ্যারেঞ্জ দ্য পিকনিক, দ্য আনসার ইজ সি। দেখো হু ইজ রিপ্লেসড বাই দিস সি, অর্থাৎ সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট প্রোনাউনকে রিপ্লেস করছে এই হু। এখানে যদি আমরা লিখতাম রাম ইজ অ্যারেঞ্জিং দ্য পিকনিক আর প্রশ্ন করতাম হু ইজ অ্যারেঞ্জিং দ্য পিকনিক, উত্তর হতো রাম, তাহলে এখানে নাউনকে রিপ্লেস করতো। তাহলে নাউন বা প্রোনাউন যেটা সাবজেক্ট তাকে রিপ্লেস করবার জন্য তাকে রিপ্লেস করে হু, সি এর বদলে আমার হু এসছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ সাবজেক্ট প্রোনাউন, বা এটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ প্রোনাউন। এই হু ইজ আ ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? নাও হু অ্যারেঞ্জ দ্য পিকনিক, তার আনসার হলো শি ইজ অ্যারেঞ্জিং দ্য পিকনিক। এবারে আমার এই টেবিলে যদি আমরা দেখি ইন্টারোগেটিভ প্রোনাউন হু, কাকে জিজ্ঞাসা করা হয় প্রশ্নটাকে, পার্সনস অর থিংস, এটা কি মানুষের জন্য অ্যাপ্লিকেবল? আমি যদি একটা গাছ বা পাথর বলি সেখানে আমি হু বলতে পারবো না। যদি কোনো সেন্টেন্সে এরকম হয় দ্য বিল্ডিং কোল্যাপসড, বিল্ডিং ভেঙে পড়েছে, হু কোল্যাপসড কখনো হবে না, কারণ বিল্ডিং ইজ নট এ লিভিং বিং। অর্থাৎ আমার এই যে হুটা এটা ইউজ হবে শুধুমাত্র পার্সনের জন্য, সেইখানে আমি লিখেছি পার্সনের জন্য না থিংসের জন্য। তো এখানে আমি লিখলাম পার্সন, এটা পার্সনের জন্যই ইউজ হবে, এবং সেই পার্সন কি হবে? আই, হি, সি, উই, দে, এই পার্সনগুলো। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন যেগুলো আমরা জানি তার ক্ষেত্রে আমার হু ইউজ হতে পারে। এবং আস্কিং অ্যাবাউট হোয়াট, দেখো আমরা সাবজেক্ট সম্বন্ধে জিজ্ঞাসা করেছি, হু ইজ অ্যারেঞ্জিং দ্য পিকনিক, দ্যাট মিনস পিকনিক অ্যারেঞ্জ করার কর্তাটাকে, সেই কর্তাটা হলো সি। তো এ হলো সাবজেক্ট, আস্কিং অ্যাবাউট সাবজেক্ট। প্রথম লাইন ক্লিয়ার? ইন্টারোগেটিভ প্রোনাউন হু, পার্সনসকে জিজ্ঞাসা করা হয়, থিংসকে জিজ্ঞাসা করা হয় না, অ্যাপ্লিকেবল ফর পার্সনস, এবং আস্কিং অ্যাবাউট সাবজেক্ট। আই উইল গিভ ফিউ মোর এক্সাম্পলস, আমি আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই। ফর ইচ অফ দি ইন্টারোগেটিভ প্রোনাউন আই উইল গিভ ইউ অ্যাম্পল অফ এক্সাম্পলস, যাতে করে তোমাদের আর কোনো ডাউট না থাকে। এবারে ধরো হি বট, BOUGHT, বাই মানে কেনা আর বট মানে কিনেছিল। হি বট দি অ্যাপলস, সে আপেলসগুলো কিনেছিল। এইবারে এখানে তোমরা ইজিলি দেখতে পাও সাবজেক্ট হচ্ছে হি। নাও আমি যদি কোশ্চেন করি যার আনসার হবে সাবজেক্টটা, অর্থাৎ হি যদি তার আনসার হয়, দেন উই ক্যান আস্ক এ কোশ্চেন উইথ হু। হু বট দ্য অ্যাপেলস, হি বট দ্য অ্যাপেলস। দেখো হি আর হু, হি কে রিপ্লেস করছে হু, হু বট দি অ্যাপেলস, এটা হয়ে গেল এখন কোশ্চেন মার্ক। হ্যাঁ, ওকে, হু বট দি অ্যাপেলস, হি বট দি অ্যাপেলস। তো এই যে হু, এই হু হয়ে গেল আমার ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? নেক্সট আর একটা আমি জিজ্ঞাসা করি, উই অ্যাটেন্ডেড দ্য মিটিং। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, উই, আমি অনেক এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। উই অ্যাটেন্ডেড দি মিটিং, আমরা মিটিং অ্যাটেন্ড করেছিলাম, সভা অ্যাটেন্ড করেছিলাম। এবারে হু অ্যাটেন্ডেড দ্য মিটিং, প্রশ্ন হচ্ছে হু অ্যাটেন্ডেড, কারণ তার আনসারটা হচ্ছে সাবজেক্ট, হু অ্যাটেন্ডেড দি মিটিং, কোশ্চেন মার্ক। দেখো উইকে রিপ্লেস করছে হু, দেয়ারফর হু ইজ দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন।
তো ইন্টিগ্রেটিভ প্রোনাউন হু সম্বন্ধে আমরা আলোচনা করছি উইথ সাম এক্সাম্পলস, যাতে করে আমরা বুঝতে পারি যে এই ইন্টিগ্রেটিভ প্রোনাউন শুধুমাত্র সাবজেক্ট হিসাবেই ব্যবহার হয়, অবজেক্ট হলে হু কিন্তু আর হবে না। সেটা আমরা আর একটা এক্সাম্পল দেব, তখন বুঝতে পারবে অবজেক্ট হলে কি হয়। দেন would like some chocolates, they would like some chocolates. আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, I will rub it up, you may take a screenshot and write down on your note. We would like, আমরা পছন্দ করব, some chocolates. এবারে প্রশ্ন হলো, উইটা হয়ে গেল আমার সাবজেক্ট। আমি এমন একটা প্রশ্ন করি যাতে সাবজেক্ট উইল বি দ্য আনসার। আমি বললাম হু উড লাইক সাম চকলেটস, না উই। তাহলে দেখো এই উইটা রিপ্লেসড হলো বাই হু। হু উড লাইক সাম চকলেটস, তার মানে হচ্ছে সাবজেক্টটা will be replaced with this. This is why this is known as a subject pronoun by interrogative pronoun. Interrogative pronoun. She is going to pick up the groceries. She is going, সে যাচ্ছে, to pick up, তুলতে, the groceries. Groceries মানে মুদির দোকানের জিনিস। She is going to pick up the grocery. সে যাচ্ছে মুদির দোকানের জিনিস তুলতে, অর্থাৎ তার গাড়িতে তুলবে। Now question is, who is going to pick up the groceries? কে যাচ্ছে গ্রসারিজ পিক আপ করতে? না সে। তাহলে she is replaced by who. তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম যে হুর জন্য যেটা হয়, ইট ইজ অলওয়েজ সাবজেক্ট। হু আস্কিং অ্যাবাউট সাবজেক্ট, কোশ্চেন উইল বি অন দ্য সাবজেক্ট অ্যান্ড ইট উইল বি অনলি অ্যাপ্লিকেবল ফর পার্সনস, নট ফর থিংস, রাইট? এবারে আমরা পরের যে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে হুম, সেটা সম্বন্ধে ডিসকাস করবো। আই উইল রাব ইট আপ। হু মানে তোমরা দেখলে কে বা কারা, আর যে বা যারা। এবারে হুম মানে হচ্ছে, আমি যদি বলি হুম কাকে, হুম মানে হলো কাকে, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। আর যখন আমরা রিলেটিভ প্রোনাউন পড়ব, এই হুম মানে হবে যাকে। তো এটা আমরা এখন পড়ছি না, ফলে আমরা আলোচনা করছি না এটা, আমরা শুধু কাকে, হুম মানে হলো কাকে। এবারে ঠিক যেমন আমার হুয়ের ক্ষেত্রে হয়েছিল, ইফ ইউ ক্যান আস্ক এ কোশ্চেন অ্যান্ড দ্য আনসার ইজ দ্য সাবজেক্ট অর দ্য সাবজেক্ট প্রোনাউন, দ্যাট ইজ আই, হি, শি, উই অ্যান্ড দে, দেন দ্যাট ইজ দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন হু। Same way, if you can ask a question to the sentence and the answer is the object of the sentence, then you can ask the question with whom. যদি object of the sentence তোমার আনসার হয়, তাহলে তোমাকে whom দিয়ে করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, I gave him মাই বুক। এবারে তোমাদের আমি সাবজেক্ট অবজেক্ট এগুলো তো সব আগেই পড়িয়েছি, তোমরা জানো এখানে আইটা হলো সাবজেক্ট, আই গেভ হিম, তাই না? আমি কাকে দিয়েছি? হুম। হুম ডিড আই গিভ? না হিম, তো এটা হলো অবজেক্ট। আই গেভ হিম মাই বুক। এবারে যদি আমি এমন একটা কোশ্চেন করি যেখানে এই হিমটা হবে আনসার, তাহলে আমার কোশ্চেনটা কি হবে? হুম ডিড ইউ গিভ ইউর বুক। এবারে সেটা তুমি লিখবে সবসময় টু হুম। এই টুটা সবসময় এই হুমের আগে প্রিপোজিশনটাকে ইউজ করবে। টু হুম ডিড ইউ গিভ ইয়োর বুক? তুমি
কাকে তোমার বই দিয়েছিলে। এবারে দেখো এই হিমটা আর হুমটা এটা রিপ্লেস করলো, হিমকে রিপ্লেস করলো হুম দিয়ে। আই গেভ হিম, টু হুম না হিম। সেই জন্য হুম ইউজ হবে সেখানে যেখানে হুমটা অবজেক্টকে রিপ্লেস করবে, এবং এটা মানুষ হবে, এটা কোনো থিংস হবে না। যার জন্য হুমের এখানে দেখো আমি এখানেও পার্সনস লিখেছি, আর মি, হিম, হার, আস অ্যান্ড দেম, এই যে হিম আছে, এই দেখো হিম মিলে গেল এখানে, তাই না? তাই হিমের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ অবজেক্ট প্রোনাউন হতে হবে। এবং এখানে আমি লিখেছি আস্কিং অ্যাবাউট অবজেক্ট, অবজেক্ট সম্বন্ধে কোশ্চেন করা হচ্ছে, তখন এটা হবে। আই অ্যাম বেকিং কেক ফর হিম, আই অ্যাম বেকিং কেক ফর হিম। এবারে আমি তার জন্য কেক তৈরি করছি, আই অ্যাম বেকিং কেক ফর হিম। এবারে এই যে ফর হিম, এই হিমটা হয়ে গেল অবজেক্ট, তাহলে আই অ্যাম বেকিং কেক ফর হিম, তাহলে আমি প্রশ্ন করলে এরকম হবে, ফর হুম আর ইউ বেকিং দি কেক, আর বেকিং কেক এখানে দিই নেই, তাহলে আমরাও দিয়ে দিচ্ছি না। তো ফর হুম আর ইউ বেকিং কেক, কার জন্য তুমি কেক বেক করছো, এই হিম আর এই হুম। তাহলে হিমটা বাই অবজেক্টটা রিপ্লেস হলো বাই হুম। এই হুম এটা অবজেক্টকে প্রশ্ন করছে, এবং পার্সন দেখো হিম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হুম হবে। অর্থাৎ অবজেক্ট যদি থাকে তাহলে আমার হুম দিয়ে কোশ্চেনটা শুরু হবে। আই লিভ উইথ মাই আঙ্কেল, আই লিভ উইথ মাই আঙ্কেল, আই লিভ আমি বাস করি, উইথ মাই আঙ্কেল আমি বাস করি আমার আঙ্কেলের সাথে। আমাকে প্রথমে দেখতে হবে, এমন একটা কোশ্চেন করতে হবে যার আনসার উইল বি দ্য অবজেক্ট। তাহলে আই লিভ উইথ মাই আঙ্কেল, এইটা হলো আমার এই যে মাই আঙ্কেল, দিস ইজ দি অবজেক্ট। উইথ হুম, উইথ মাই আঙ্কেল। এবারে আমি এখানে প্রশ্ন করব, উইথ হুম ডু ইউ লিভ, তুমি কার সাথে বাস করো না মাই আঙ্কেল, এই অবজেক্টটা, ঠিক আছে। উই রিসিভ ফ্লাওয়ার্স ফ্রম মোনালি। আমি এক্সাম্পলসের পরে এক্সাম্পলস দিয়ে যাচ্ছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে, বিকজ আমি অনেক কিছু বললে ফর্মুলা লিখে দেব, তাহলে এই ফর্মুলা দেখে হয়তো অনেক সময় তোমরা বুঝতে পারবে না। সো হোয়াট এভার আই এম সেইং, ওগুলো শুনে তোমরা কপিতে লিখবে রুলগুলো, এবং এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। উই রিসিভ ফ্লাওয়ার্স ফ্রম মোনালি। দেখো আমরা মোনালির কাছ থেকে ফুল রিসিভ করেছিলাম, উই রিসিভড ফ্লাওয়ার্স ফ্রম মোনালি। মোনালি একটা মেয়ের নাম, মোনালির থেকে আমরা ফ্লাওয়ার্স পেয়েছিলাম। উই রিসিভ ফ্লাওয়ার্স ফ্রম মোনালি, এগুলোকে বলে অবজেক্ট অফ প্রিপোজিশন। আমি তোমাদের শিখিয়েছিলাম একটা প্রিপোজিশন দিয়ে তারপরে এটা অবজেক্ট থাকলে এটাকে বলে অবজেক্ট অফ প্রিপোজিশন। এবারে অবজেক্ট অফ প্রিপোজিশন উইল বি দ্য আনসার, উই রিসিভ ফ্লাওয়ার্স ফ্রম মোনালি, ফ্রম হুম ডিড ইউ রিসিভ দ্য ফ্লাওয়ার্স, আনসার হবে ফ্রম মোনালি। তাহলে ফ্রম হুম ডিড ইউ রিসিভ দি ফ্লাওয়ার্স, কার থেকে তোমরা ফ্লাওয়ার্স রিসিভ করেছিলে, এই অবজেক্ট অফ প্রোনাউনটা হয়ে গেল এই হুমটা, ফ্রম মোনালি। এবারে দেখো এই যে সেন্টেন্সগুলো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তোমাদের আমি এই যে হু, হুম, হুজ, হোয়াট আর হুইচ, এই যে কটা ইন্টারোগেটিভ প্রোনাউন আছে তাদের এক্সাম্পলস দিতে গিয়ে শেখাচ্ছি। কিন্তু এরপরে এই যে সেন্টেন্সের গঠন, কিভাবে এই সেন্টেন্সের গঠন হচ্ছে, কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, সেগুলো আমি শেখাবো
তোমাদের যখন এই সেন্টেন্সগুলো সম্বন্ধে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিভিন্ন সেন্টেন্স সম্বন্ধে আমি পড়াবো, তখন এই গঠনগুলো শেখাবো। এইখানে আমরা খালি একটাই দেখেছি, যেমন ধরো হি ভিজিটেড তাজমহল, সে তাজমহল দেখতে গিয়েছিল। এবারে আমার যদি আনসার হয় সাবজেক্ট, তাহলে আমি হু দিয়ে জিজ্ঞাসা করব, হু ভিজিটেড তাজমহল। তো এখানে আমার কি দেখলাম যে সেন্টেন্সের স্ট্রাকচার সেম আছে, শুধু হি এর জায়গায় হু হয়ে গেছে। বাকি সেন্টেন্স যা ছিল, দেখো হি ভিজিটেড তাজমহল, হুটাই চেঞ্জ হলো, আর বাকি ভিজিটেড তাজমহল মানে সেম থাকছে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারে কিন্তু আমার এই হু যে সাবজেক্ট হু প্রোনাউনটা রয়েছে, ইন্টারোগেটিভ প্রোনাউন, সেক্ষেত্রে কিন্তু আমার সেন্টেন্স স্ট্রাকচারে কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই আমার হুমের ব্যাপার আসছে, তখন দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। উই রিসিভ ফ্লাওয়ার্স ফ্রম মোনালি, ফ্রম হুম ডিড ইউ, এই যে ডিড এসে গেল, কারণ সবসময় যখনই পাস্ট টেন্সে থাকবে ভার্বটা উই রিসিভড, তখন ডিড দিয়ে তোমাকে লিখতে হবে। উই রিসিভ ফ্লাওয়ার্স ফ্রম মোনালি, ফ্রম হুম ডিড ইউ রিসিভ, উইটা হয়ে গেল ইউ রিসিভ। এই যে সেন্টেন্স স্ট্রাকচারে যে চেঞ্জ, এই চেঞ্জটা এখন আমি শেখাচ্ছি না, কারণ দিস ইজ নট দ্য পার্ট অফ আওয়ার টপিক টুডে। Today we are going to learn only the interrogative pronouns. আমি তোমাদের শুধু এক্সাম্পলসগুলো দিচ্ছি বোঝার জন্য যে এর অ্যাপ্লিকেশন কি, হু, হুম, এগুলো কিভাবে অ্যাপ্লাই করা হয় সেন্টেন্সে, তার জন্য আমি এগুলো দিচ্ছি। ফলে তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না যে আরে কোথা দিয়ে ফ্রম হুম ডিড আসছে, আবার কি আসছে, এগুলো সব শেখাবো। এগুলো যখন সেন্টেন্সের স্ট্রাকচার আবার শেখাবো আমি তোমাদের এই সেন্টেন্সগুলো, তখন এগুলো সব শেখাবো। এখন শুধু প্রোনাউনগুলোকে বুঝে নাও। তাহলে এই পর্যন্ত আমি দেখলাম যে ফ্রম হুম ডিড ইউ রিসিভ দি ফ্লাওয়ার্স, এই করে আমরা হুমের ব্যবহারটা করলাম। এবারে ধরো বললাম, অলরেডি বলেছি, আই এম বেকিং কেক ফর হিম, ফর হুম ডিড ইউ বেক দি কেক, এরকম হয়। আই স্পোক টু ক্রিস, ক্রিস বলে একটা ছেলে, তার সাথে আমি কথা বলেছিলাম। আই স্পোক টু ক্রিস, মানে আমি কথা বলেছিলাম ক্রিসের সাথে। এইবারে দেখো এইখানে আই হলো সাবজেক্ট, ক্রিস হয়ে গেল অবজেক্ট। তোমার আনসার যদি অবজেক্ট হয় তাহলেই তুমি হুম করতে পারবে। এবারে আমি লিখব টু হুম, কার সাথে, স্পোক আছে পাস্ট টেন্স, ফলে আবার সেই আসছে ডিড ইউ স্পিক। তো কোশ্চেন হচ্ছে টু হুম ডিড ইউ স্পিক, তুমি কার সাথে কথা বলেছিলে, এইভাবে হুমের ব্যবহার হলো। আই লিভ উইথ মাই আঙ্কেল, তো আমি তোমাদের শিখিয়েছি। উই রিসিভ ফ্লাওয়ার্স ফ্রম মোনালি, এটা আমি বলেছি। এইবারে আমরা হুমের পরে দেখো আমরা হুমে কি শিখেছি, হু এরপরে হুমে আমরা শিখেছি পার্সনস হবে, মি, হিম, হার, আস অ্যান্ড দেম, এগুলো থাকলে এগুলো থাকবে পার্সনস বা থিংসে, এবং আস্কিং অ্যাবাউট দি অবজেক্ট, এটা আমরা শিখেছি। এইবারে আমরা আরেকটা শিখব, সেটা হলো হুজ। লেট আস লার্ন অ্যাবাউট হুজ। হুজ মানে বাংলায় কি বলে, হুজ। হুজ শব্দের অর্থ হলো কার, কার, কার এটা, হুজ, হুজ ইজ দিস, যার আর যেটার। এটা হবে আমার রিলেটিভ প্রোনাউন পড়বার সময়, এগুলো হয়ে যাবে আমার যার আর যেটার। সেটা আমরা এখন স্টাডি করছি না, নাও উই আর স্টাডিং অ্যাবাউট হুজ, কার, তাই না? যেমন কোশ্চেন্স অ্যাবাউট পিপল হতে পারে, মানুষের সম্বন্ধে হতে পারে, জন্তু সম্বন্ধে হতে পারে, হ্যাঁ, হুজটা পার্সন হতে পারে, হুজ ক্যান বি পার্সন, এবং পার্সন এর পজেশন বোঝাতে,
অর্থাৎ কারো কিছু আছে সেই পজিশন বোঝাতে আমাদের কিন্তু হুজ ইউজ করা হয়। কোশ্চেন্স অ্যাবাউট পিপল অর অবজেক্টস অলওয়েজ রিলেটেড টু পজিশন। হুজ ইজ ইউজ টু আস্ক কোশ্চেন্স অ্যাবাউট ওনারশিপ, পজিশন অর ফ্রেন্ডশিপ। তাহলে হুজটা ওনারশিপ, কারো বাড়ি, ওনারশিপ কারো কার, ওনারশিপ পজিশন কারো কাছে কিছু আছে সে, আমি এগুলো তো শিখিয়েছি তোমাকে, পজিশন আর রিলেশন, এইগুলো বোঝাতে কিন্তু আমার হুজটা ইউজ হয়। আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। আই ফাউন্ড দিস পেন, আই ফাউন্ড দিস পেন, সেটা যদি বলো আই ফাউন্ড দিস, তুমি খুঁজে পেয়েছো একটা পেন, আই ফাউন্ড দিস পেন। এবার তুমি বললে হুজ ইজ দিস পেন, হুজ ইজ দিস পেন, এটা কার পেন, আই ফাউন্ড দ্য পেনে। এবার তুমি লিখলে হুজ ইজ দিস পেন, কোশ্চেন করলে হুজ কার এই পেনটি। তো এই যে হুজ হয়ে গেল, এটা হয়ে গেল আমার ইন্টারোগেটিভ প্রোনাউন, এই হুজ হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো আমি আগে তোমাদের শিখিয়েছি একটা হলো প্রোনাউন হয় আর একটা অ্যাডজেক্টিভ হয়ে যায় বা ডিটারমাইনার হয়ে যায়। কেন? যদি প্রোনাউনের পরে দেখা যায় একটা নাউন রয়েছে তাহলে কিন্তু সেটা ডিটারমাইনার। যেমন হুজ ইজ দিস পেন না করে আমি যদি লিখতাম হুজ পেন ইজ দিস, কার পেন এটা, তাহলে কি হতো, হুজের পরে যে পেন রয়েছে না, পেনটা তো একটা নাউন, তখন এই হুজটা ইউজ হয়েছে অ্যাজ এ ডিটারমাইনার। তার মানে এই হুজটা ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড ডিটারমাইনার একটি সেন্টেন্সে, এটা একটু ক্রিটিক্যাল নলেজ, কিন্তু ইউ নো দ্যাট প্রোনাউনের পরে যখনই আমি দেখব যে একটা নাউন এরকম রয়েছে টু ডেসক্রাইব দিস হুজ, তখন সেই প্রোনাউনটাকে আমরা ডিটারমাইনার বলবো বা অ্যাডজেক্টিভ বলা হয়, অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার। আমি তোমাদের এটা পড়িয়েছিলাম অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনারের এই ক্লাস। ওকে, নেক্সট এক্সাম্পল, হুজ দিয়ে আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। লুক অ্যাট দ্য বিগ হাউস ওভার দেয়ার, লুক দেখো, অ্যাট দি বিগ হাউস খুব বড় একটা বাড়ি, ওভার দেয়ার ওইখানে, ওভার দেয়ার মানে ওইখানে, দেখো একটা বড় বাড়ি ওইখানে, লুক অ্যাট দ্য বিগ হাউস ওভার দেয়ার। এবারে কোশ্চেন কি হতে পারে, হুজ ইজ দিস হাউস, হুজ ইজ দিস হাউস, কার বাড়ি এটা। এবারে হুজের পরে কিন্তু নাউন নেই, তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই হুজটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু আমি যদি বলি হুজ হাউস ইজ দিস, সেম কোশ্চেন হলো, কিন্তু হুজের পরে একটি নাউন রয়েছে, তখন এটাকে আমরা বলবো ডিটারমাইনার, তখন ইট ইজ নো মোর ইন্টারোগেটিভ প্রোনাউন, দিস উইল বি নোন অ্যাজ এ ডিটারমাইনার। এটা অনেক ক্রিটিক্যাল স্টাডি, বাট ইউ শুড নো দিস, যেহেতু আমি বিস্তৃতভাবে পড়াচ্ছি যার ফলে তোমাদের এগুলো আমি শেখাচ্ছি। এটা না হলেও তোমরা শিখে যেতে ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, বাট আই এম এক্সপ্লেনিং টু দ্য ম্যাক্সিমাম ডেপথ রিকোয়ার্ড ফর ইউ। ওকে, আর একটা কোশ্চেন হচ্ছে দোজ আর আওয়ার ডগস, ওই যে দেখা যাচ্ছে দোজ আর আওয়ার ডগস। সো আমি লিখলাম দোজ আর আওয়ার ডগস, ওইগুলো আমাদের কুকুর। তোমাদের বাড়িতে 5-6টা কুকুর আছে, ওই দুটো দেখা যাচ্ছে, তো তোমরা বললে দোজ আর আওয়ার ডগস। কোশ্চেন দু রকম হতে পারে, হুজ আর দোজ ডগস, হুজ আর দোজ ডগস, কার ওই কুকুরগুলো, কাদের ওই কুকুরগুলো। তো তখন
এই যে হুজের পরে দেখো নাউন নেই, তো এটাকে আমি বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। এবারে আমি যদি এখানে কোশ্চেনটা এইভাবে লিখতাম, হুজ ডগস আর দোজ, কাদের কুকুর ওগুলো? এই যে হুজের পরে ডগস রয়েছে একটি নাউন, তখন এই হুজটাকে বলে ডিটারমাইনার। বুঝতে পেরেছ? এই হুজটা হয়ে গেল তখন ডিটারমাইনার। তারপরে ধরো আমি এটা রাফ করে লিখছি, সেম টাইপের আর একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, দেন ইট উইল ভেরি ক্লিয়ার ফর ইউ। ধরো আমি বললাম দিস ইজ মাই পেন, হুজ পেন ইজ দিস, হুজ ইজ দিস পেন। ঠিক এরকম, হুজ ট্রফি ইজ দিস ইন ইউর হ্যান্ড, হুজ trophy, TROPHY, is this in your hand? এবার দেখো হুজ ট্রফি, ট্রফিটা একটা নাউন, তার মানে এখানে এটা হয়ে গেল ডিটারমাইনার, রাইট? হুজ ইজ দিস ট্রফি ইন ইউর হ্যান্ড, জাস্ট একটু জায়গা পরিবর্তন করে দেখো, এক জায়গায় হয় ডেটা, এবারে হুজের পরে ইজ রয়েছে, কোনো নাউন নেই, তার মানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এই হুজ ইজ এ ইন্টারোগেটিভ প্রোনাউন। পজেসিভ নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? কোনো পজেশন, কার ট্রফি, কার কুকুর, কার গাছ, কার পেন, কার বাড়ি, এই যে পজেশন বা রিলেশনশিপ বা ওনারশিপ, এগুলো বোঝাতে আমরা হুজ ইউজ করি। ক্লিয়ার হয়ে গেছে? বাকি রইল আমাদের হোয়াট অ্যান্ড হুইচ। হোয়াট মানে কি, তাই না? তোমরা তো এটা জানো হোয়াট মানে কি। হোয়াট মানে কি, কোনটা বা যেটা, এই যেটা ইউজ হবে আমাদের রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। এখন আমরা কি বা কোনটা এটা আমরা বলতে পারি। এ হোয়াট অ্যান্ড হুইচ, এই দুটো প্রায় সিমিলার। এরা থিং এর ক্ষেত্রে ইউজ হয় হোয়াট, আর হুইচ ইজ ফর পার্সনস এবং থিংস দুটোর ক্ষেত্রে ইউজ হয়। সাবজেক্ট অবজেক্ট দুটোর ক্ষেত্রে ইউজ হয়। আমি সেপারেটলি তোমাদের দেখাবো সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে, অবজেক্টের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে। এই হোয়াট আর এই হুইচ, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। দেয়ার ইজ আ সাটল ডিফারেন্স, সাটল, এইসব শব্দগুলো শিখবে, এগুলো ইম্পর্টেন্ট শব্দ। SUBTLE, এই বিটা উচ্চারণ হয় না, এটা হয়ে যায় সাটল। সাটল মানে হলো সূক্ষ্ম। দের ইজ আ সাটল ডিফারেন্স বিটুইন দ্য হোয়াট অ্যান্ড হুইচ। হোয়াট অ্যান্ড হুইচের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। হোয়াট ব্যবহার করা হয় to inquire about something when there is a wide or unlimited range of possible answers. যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, what is the famous painting in the world? পৃথিবীতে সব থেকে সেরা পেন্টিং কোনটি? এবার যেন পৃথিবীতে লক্ষ লক্ষ পেন্টিং তৈরি হয়েছে, কোনোটা লিওনার্দো দা ভিনসি বানিয়েছেন, তাই না? লিওনার্দো দা ভিনসির নাম তো তোমরা শুনেছ। কোনোটা রয়েছে নামটা ভুলে যাচ্ছি, লিওনার্দো দা ভিনসি রয়েছে, হ্যাঁ, ডাচ পেন্টার, তার নাম হলো ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগ, তার পেন্টিং রয়েছে। এরকম অনেক ফেমাস পেন্টার রয়েছে যারা পেন্টিং করেছে। কারটা আমি বলবো। এইবারে এই যে আনলিমিটেড রেঞ্জ অফ আনসার্স, যে হোয়াট ইজ দ্য ফেমাস পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সব থেকে ফেমাস বা বিখ্যাত পেন্টিং কোনটি, তো আনসার হতে পারে অনেক।
আমি একরকম বলতে পারি, তুমি একরকম বলতে পারো, এইরকম আনলিমিটেড যখন আনসার হতে পারে তখন আমরা ইউজ করব হোয়াট। এখানে কিন্তু হুইচ ইউজ হবে না। হুইচ হচ্ছে যখন লিমিটেড, 2, 3, 22টা 100টা লিমিটেড কোয়ান্টিটি রয়েছে, তার মধ্যে সিলেকশন, তখন হয় হুইচ। ক্লিয়ার হয়েছে? হোয়াট আর হুইচের মধ্যে ডিফারেন্স এটা। যখন আমি বলবো হোয়াট ইজ দ্য ফেমাস পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড, কখনো আমি বলতে পারি না হুইচ ইজ দ্য ফেমাস পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড। আমি 3টে ফটো রেখে বলতে পারি হুইচ ইজ দ্য বেস্ট অ্যামং দিস 3, সেটা বলতে পারি, কারণ 3টে লিমিটেড হয়ে গেল। ঠিক আছে? হোয়াট ইজ দ্য মোস্ট ফেমাস পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড, আমি বললাম মোনালিসা ইজ দ্য মোস্ট ফেমাস পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, Mona Lisa is the most famous painting in the world. এবার দেখো, এখানে মোনালিসা এ হয়ে গেল সাবজেক্ট। তার মানে এই হোয়াটের, এই যে হোয়াটের, এটা একটা থিং, কারণ পেন্টিংটা একটা থিং এবং সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। এক্সাম্পল দিয়ে দিলাম। তো মোনালিসা ইজ দ্য ফেমাস পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড। এই মোনালিসা ইজ রিপ্লেসড বাই হোয়াট ইন দি কোশ্চেন। তো যার ফলে এই হোয়াট হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? ইট ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট এবং ইট ইজ ইউজড ফর এ থিং। পেন্টিং হচ্ছে একটা থিং। ক্লিয়ার হলো? আমার এইখানে হোয়াট থিংয়ের জন্য ইউজ হবে, সাবজেক্ট হিসাবে হতে পারে, অবজেক্ট হিসাবে হতে পারে। সাবজেক্টের এক্সাম্পল আমি দিয়েছি। এটা হচ্ছে লিওনার্দো দা ভিনসি, লিওনার্দো দা ভিনসি, তার আঁকা এই মোনালিসা পেন্টিংটা। এবারে ধরো নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইয়োর বার্থডে। আমি বললাম হোয়াট ডু ইউ want for your birthday? তুমি কি চাও তোমার বার্থডেতে? এবারে তুমি পুতুল চাইতে পারো, তুমি সাইকেল চাইতে পারো, মোটর সাইকেল চাইতে পারো, তুমি বুক চাইতে পারো। তো there is an unlimited range of possible answers. আনসার্স হতে পারে যে কোনো কিছু, আনলিমিটেড আনসার্স, যার জন্য আমি ইউজ করেছি হোয়াট। হুইচ ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে হতে পারে না, এই জন্য এখানে হোয়াট হয়, হুইচ হয় না। আদারওয়াইজ হোয়াট অ্যান্ড হুইচ ইজ অলমোস্ট সেম, বাট দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স। SUBTLE, সাটল মানে হলো সূক্ষ্ম, এই সূক্ষ্ম হলো সাটল। দেয়ার ইজ আ সাটল ডিফারেন্স। আমি তোমাদের এই সূক্ষ্ম ডিফারেন্সটা বলে দিলাম। এবারে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে? আই ওয়ান্ট chocolate on my birthday. Now আইটা হলো সাবজেক্ট, I want chocolates হয়ে গেল অবজেক্ট। এবারে হোয়াট আর চকলেট, এটা চকলেটকে হোয়াট রিপ্লেস করছে, যার জন্য দিস ইজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। দেখো, এই হোয়াট সাবজেক্ট হিসাবে দেখিয়েছিলাম, এবার অবজেক্ট হিসাবেও আমি তোমাদের এটা দেখালাম। দি আর্থকুয়েক মানে ভূমিকম্প, ড্যামেজড হিজ হাউস, তার বাড়ি ড্যামেজ করে দিয়েছিল আর্থকুয়েক। দি আর্থকুয়েক ড্যামেজড হিজ হাউস। হোয়াট ড্যামেজড হিজ হাউস? হোয়াট ড্যামেজড হিজ হাউস। এবারে আমি যদি কোশ্চেন করি, হোয়াট ড্যামেজড হিজ হাউস। এবারে দেখো, আর্থকুয়েক ইজ দ্য সাবজেক্ট, হোয়াট ড্যামেজ না আর্থকুয়েক ড্যামেজড হিজ হাউস। তাহলে হোয়াট আর আর্থকুয়েক, তার মানে আর্থকুয়েকটা রিপ্লেস করছে হোয়াট দিয়ে। দ্যাট মিনস দিস হোয়াট ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট ইন্টারোগেটিভ প্রোনাউন। এই হোয়াট ইউজ হয়েছে অ্যাজ সাবজেক্ট।
সব রকম আমি তোমাদের শেখাচ্ছি। দ্য টিচার ওয়াজ টকিং অ্যাবাউট লো অ্যাটেন্ডেন্স। দি টিচার, আমি দেখাচ্ছি কিভাবে একবার সাবজেক্ট একবার অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। দ্য টিচার মানে স্কুলের টিচার, ওয়াজ টকিং মানে শিক্ষক কথা বলছিলেন অ্যাবাউট কি সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্বন্ধে, লো অ্যাটেন্ডেন্স মানে ছেলেপেলেরা ক্লাসে ঠিকমতো আসছে না, লো অ্যাটেন্ডেন্স। দ্য টিচার ওয়াজ টকিং অ্যাবাউট লো অ্যাটেন্ডেন্স। টিচার লো অ্যাটেন্ডেন্স সম্বন্ধে কথাবার্তা বলছিলেন। হোয়াট ওয়াজ দ্য টিচার টকিং অ্যাবাউট, যদি আমি এরকম বলি, হোয়াট ওয়াজ দি টিচার টকিং অ্যাবাউট, টিচার কি সম্বন্ধে কথা বলছিল না, লো অ্যাটেন্ডেন্স সম্বন্ধে। এবার দেখো, দ্য টিচার ইজ দ্য সাবজেক্ট, হি ওয়াজ টকিং অ্যাবাউট লো অ্যাটেন্ডেন্স হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা রিপ্লেস বাই দিস হোয়াট। তার মানে এই হোয়াট দেখো কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট, অর্থাৎ দু রকমই হতে পারে, সেটাই আমি তোমাদের দেখালাম। হোয়াট ওয়াজ দ্য টিচার টকিং অ্যাবাউট। এইবারে হুইচটা আমি তোমাদের শেখাচ্ছি। হোয়াটটা দেখেছো, when there is an unlimited possible answers, then use what. But in case of which, the answers are within the possible range. Like on the other hand, which is used to inquire about something when there is a specific or limited range of possible answers. যদি limited range of possible answers হয়, we use which. এক্সাম্পল আমি একটা এরকম দিচ্ছি, তোমার প্যারেন্টস রয়েছে দুজন, বাবা আর মা। এটা হচ্ছে ফাদার, এই মাদার। তোমাকে কেউ বলল, হুইচ প্যারেন্ট ডু ইউ লাভ মোর, ফাদার অর মাদার, এরকম ধরনের একটা কোশ্চেন করলো। এবারে দেখো দুজন আছে, ফাদার একটা, মাদার, এই নিয়ে প্যারেন্টস। তো এই দুজনের মধ্যে যখন তোমাকে চুজ করতে হচ্ছে, তখন আমরা হুইচ ইউজ করব। কখনো হোয়াট প্যারেন্ট ডু ইউ লাভ, এটা হবে না, কারণ হোয়াট হলে আনলিমিটেড রেঞ্জ অফ পসিবল আনসার্স হতে পারতো, বাট এখানে এই দুটোর মধ্যে একটি, অর্থাৎ তুমি যদি বলো আই লাভ মাই মাদার মোর, আমি আমার মাকে বেশি ভালোবাসি, অর্থাৎ ফাদার আর মাদার থেকে একজনকে চুজ করেছো, সেই জন্য এখানে হুইচ ইউজ হয়েছে। হুইচ প্যারেন্ট ডু ইউ লাভ মোর, আই লাভ মাই মাদার মোর। এখানে আই হলো সাবজেক্ট, মাদার হলো অবজেক্ট, তার মানে এখানে তুমি এই হুইচটা ইজ রিপ্লেসড বাই দিস মাদার, দ্যাট ইজ ওয়াই দিস ইজ অবজেক্ট, অ্যাজ অবজেক্ট আমার হুইচটা ইউজ হয়েছে। এবারে আমি যদি বলি এয়ারক্রাফট থাকে না, দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এয়ারক্রাফটসে আমরা যখন এয়ারক্রাফটে চড়ি, প্রথমে আমাদের যে টিকিট সেটা নিয়ে আমাদের বোর্ডিং পাস তৈরি করতে হয়, অর্থাৎ আমরা ওদের যে কাউন্টার আছে সেই কাউন্টারে যে টিকিটটা দিই, আমাদের আইডেন্টি কার্ড দিই, দেওয়ার পরে ওরা বোর্ডিং পাস দেওয়ার সময় জিজ্ঞাসা করে হুইচ সিট উড ইউ লাইক, আপনি কোন সিট পছন্দ করবেন। এবারে কোন সিট পছন্দ করা মানে, এই ধরো এয়ারক্রাফটের বডি এরকম রয়েছে, এর মধ্যে এই পাশে আর এ পাশে সিট রয়েছে। এবারে একটা থাকে এই জানলার কাছে সিট, সেটাকে বলে উইন্ডো সিট, তারপরে বলে মিডল সিট, তারপরে এটাকে বলে আইল সিট। আইল মানে এখান থেকে এরকম রাস্তা চলে গেছে তাকে আইল বলে, আবার এ পাশে এটা আইল সিট, এটা মিডল সিট, আবার এদিকে উইন্ডো সিট। তো এয়ারক্রাফটের দুদিকে এরকম উইন্ডো সিট আছে, মিডল সিট আছে, আইল সিট আছে। অনেকে যারা বেশি বাথরুম যাওয়া পছন্দ করে তারা আইলের পাশে বসে, কারণ এই রাস্তাটা সোজা পেয়ে যায়। তো এবারে তোমায় বললো হুইচ সিট উড ইউ লাইক, ওখানে জিজ্ঞাসা করেছে। এবার তুমি জানো
চয়েস হচ্ছে এই তিনটে, উইন্ডো, মিডল আর রাইট। এই তিনটার মধ্যে তোমাকে চুজ করতে হবে। অর্থাৎ দের ইজ এ লিমিটেড পসিবিলিটিস অফ ইউর আনসার, ইটস নট আনলিমিটেড। লাইক আমি যে ছবির কথা বলেছিলাম, পেন্টিংয়ের কথা বলেছিলাম, আনলিমিটেড রেঞ্জ অফ পসিবল আনসার্স, বাট হেয়ার দ্য আনসার্স কুড বি উইদিন দিস থ্রি। তোমার উত্তর হতে পারে যে আই উড লাইক উইন্ডো সিট। এবার আই উড লাইক উইন্ডো সিট এর কোশ্চেন হলো হুইচ সিট would you like? তাহলে এই যে উইন্ডো সিট, আই মানে সাবজেক্ট, আই উড লাইক উইন্ডো সিট ইজ দ্য অবজেক্ট। এই অবজেক্টটা হুইচ দিয়ে রিপ্লেস হলো, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট দুটোকেই রিপ্লেস করা যেতে পারে। এবং when there is a limited range of possibilities we will use which। আমি হোয়াট সিট উড ইউ লাইক হবে না, হুইচ সিট উড ইউ লাইক হবে। অনেকে বলতেই পারে হোয়াট সিট উড ইউ লাইক, বললো উইন্ডো সিট, গ্রামাটিক্যালি রং। এখানে কিন্তু হোয়াটকে ইউজ করা যায় না, এখানে হুইচ ইউজ হবে। এই জন্য তোমাদের আমি এই নিয়মকানুনগুলো বলে যাচ্ছি। এবারে নেক্সট হচ্ছে দেখো, আর্জেন্টিনা own the ওয়ার্ল্ড কাপ সকার। সকার মানে জানো তো, সকার মানে ফুটবলকে বলে সকার। আর্জেন্টিনা ওন দ্য ওয়ার্ল্ড কাপ সকার ইন 2022। এবারে তোমরা জানো যে 32টা টিম 2022-তে 32খানা টিম ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলেছিল, তার মধ্যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে কি, আমার লিমিটেড রেঞ্জ অফ পসিবিলিটিস। এখানে আমি হোয়াট বললে হবে না, আমি হোয়াট টিম ওন দ্য ওয়ার্ল্ড কাপ সকার ইজ রং, আমাকে বলতে হবে হুইচ কান্ট্রি বা টিম ওন দি ওয়ার্ল্ড কাপ soccer in 2022. Now which country won the World Cup soccer in 2022? এখানে দেখো হুইচ কেন ইউজ করেছি, কারণ আউট অফ 32 কান্ট্রিজ বা 32 টিমস কারা জিতেছিল, ফলে লিমিটেড রেঞ্জ অফ পসিবল আনসার্স, সো হুইচ ইউজ হয়েছে, হোয়াট হবে না। এবং এখানে দেখো আর্জেন্টিনা অন দ্য ওয়ার্ল্ড কাপে, আর্জেন্টিনা হলো সাবজেক্ট, অন দ্য ওয়ার্ল্ড কাপ, এবং হুইচটা রিপ্লেস করছে আর্জেন্টিনাকে। তার মানে এই হুইচ ইজ ইউজড হেয়ার অ্যাজ দি সাবজেক্ট। এবারে হুইচের আমি অবজেক্টের দুটো এক্সাম্পল দিয়েছিলাম, এবার সাবজেক্টের একটা এক্সাম্পল দিলাম। তাহলে ক্লিয়ার হলো, আই হ্যাভ কমপ্লিটেড অল দি 5 ইন্টারোগেটিভ প্রোনাউন্স উইথ এক্সাম্পলস, এবং তোমাদের দেখিয়েছি তারা পার্সনের জন্য না থিংয়ের জন্য, না পার্সন বা থিং যে কোনোটা হতে পারে, এবং আস্কিং অ্যাবাউট সাবজেক্ট অবজেক্ট অর বোথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এগুলো আমি তোমাদের শেখালাম। সো উইথ দিস মাই ক্লাস অফ দি ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ ওভার। তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং অনেক লাইক করবে, আর তোমরা আমার চ্যানেলকে অনেক অন্যান্য বাচ্চাদের মধ্যে শেয়ার করবে, সো দ্যাট দে অলসো টেক দ্য বেনিফিট অফ দিস ক্লাস। Thank you very much for being with me for such a long time. Thank you once again.